প্লেটোর জ্ঞান তত্ত্ব, থিওরি অফ নলেজ। জ্ঞান কি? জ্ঞান তত্ত্বের আলোচনাকে প্লেটো দুটো ভাগে সন্নিবেশিত করেছেন। একটা হচ্ছে নেতিবাচকভাবে আর আরেকটা হচ্ছে ইতিবাচকভাবে। জ্ঞান এবং সত্যতা কি নয়, অর্থাৎ হোয়াট নলেজ অ্যান্ড ট্রুথ আর নট। জ্ঞান কি এটা আলোচনার পূর্বে প্লেটো জ্ঞান কি নয় সেইটা নিয়ে তিনি আলোচনা করেছেন। জ্ঞান কি নয় বিষয়টা আলোচনার প্রসঙ্গে প্লেটো মূলত প্রোটোগোরাসের তাঁর অনুগামী সোফিস্টদের অভিমতের সমালোচনা করেছেন। প্রোটোগোরাসের অভিমত হলো প্রত্যক্ষই হলো জ্ঞান, অর্থাৎ নলেজ ইজ পারসেপশন। বিভিন্ন যুক্তিবিন্যাসের মাধ্যমে প্লেটো প্রোটোগোরাসের এই অভিমতটা অসত্য প্রমাণ করেন। প্রত্যক্ষ যেমন জ্ঞান নয়, তেমনি অভিমত অর্থাৎ যেটাকে বলা হয় ওপিনিয়ন, আর আরেকটা হলো বিশ্বাস অর্থাৎ বিলিফ, এটাও জ্ঞান নয়। তেমনি আবার সত্য বচনও জ্ঞান নয়। জ্ঞান কি নয় এই বিষয়টাকে প্লেটো তিন ভাগে আলোচনা করেছেন। প্রথমটা হলো জ্ঞান প্রত্যক্ষ অনুভব নয়, দ্বিতীয়টা হলো জ্ঞান মতামত বা বিশ্বাস নয়, আর তৃতীয়টা হলো জ্ঞান সত্য বিশ্বাস নয়। থিয়াইটিটাস গ্রন্থে তিনি এইগুলো নিয়ে তিনি সবিস্তারে আলোচনা করেছেন। নলেজ ইজ নট পারসেপশন, এইটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বিভিন্নভাবে বুঝিয়েছেন। প্রথমটা হলো প্লেটোর মতে জ্ঞান কি হতে হবে, অভ্রান্ত, এবং দ্বিতীয়ত হতে হবে তার একটা রিয়েলিটি থাকতে হবে। প্রোটোগোরাস প্রমুখ সোফিস্টদের অনুসরণ করে যদি বলা হয় জ্ঞান হলো প্রত্যক্ষ অনুভব, তাহলে সেই জ্ঞান সত্তার স্বরূপ সংক্রান্ত হতে পারে না, তা হচ্ছে অবভাস, অ্যাপিয়ারেন্স সংক্রান্ত। জলে অর্ধনিমজ্জিত সোজা ছড়িকে যেমন বাঁকা রূপে প্রত্যক্ষ করা যায়, সেই রকম দুটো সমান্তরাল রেল লাইনকে আমরা বহুদূরে মিলিত হতে দেখি। এইসবই হলো অবভাস, অবভাস প্রত্যক্ষ। বাস্তবিক পক্ষে জলে অর্ধনিমজ্জিত ছড়ি বেঁকে যায় না, দুটো সমান্তরাল রেখা কখনো মিলিত হয় না। তেমনি আবার বাঁকা ছড়িটা যেমন অবভাস, সোজা ছড়িটাও তেমনি অবভাস। প্রত্যক্ষ অভিজ্ঞতায় এই বস্তু মাত্রই কোনো না কোনো বস্তু সত্তার অবভাসিত রূপ, তাই আমরা যেটা দেখছি অবভাস রূপটাকে দেখছি। প্রত্যক্ষ অনুভবে কখনোই বস্তু সত্তার স্বরূপ প্রকাশ পায় না, কাজেই প্রত্যক্ষ অনুভব জ্ঞান হতে পারে না। প্রত্যক্ষ অনুভবের সাহায্যে আমরা যেটা পাই সেটা একমাত্র অবভাস, এটার কখনো সঠিক সত্তা আমরা পাই না। নাম্বার 2, প্রত্যক্ষ অনুভব বিরোধ সমন্বিত। একই বস্তু বা বিষয় ভিন্ন ভিন্ন রূপে অনুভূত হয়। কাছ থেকে যাকে বড় বলে দেখায়, দূরে গেলে তাকেই আবার ছোট দেখাচ্ছে। ভিন্ন দুটো বস্তুর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একই বস্তুকে হালকা রূপে আবার ভারী রূপে অনুভূত হয়। একই বস্তুকে একরকম আলোকে সাদা দেখায়, আবার অন্য রকম আলোকে সেটা সবুজ দেখাচ্ছে, আবার অন্ধকারে সেটাকে দেখাচ্ছে বর্ণহীন। একই ক্ষেত্রকে এক দৃষ্টিকোণ থেকে সমকোণী চতুর্ভুজ বলে মনে হয়, আবার ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষমকোণী চতুর্ভুজ বলে মনে হচ্ছে। প্রত্যক্ষ অনুভবই যদি জ্ঞান হয়, তাহলে এই যে ওপরে যে বিরোধী অভিজ্ঞতার মধ্যে কোনো একটাকে সত্যরূপে গ্রহণ করা এবং অন্যটাকে মিথ্যারূপে বাতিল করা যাবে না। দুটো অভিজ্ঞতাকেই সত্যরূপে প্রমাণ করতে হবে, কেননা দুটো অভিজ্ঞতাই প্রত্যক্ষ অভিজ্ঞতা। কিন্তু বিরোধযুক্ত দুটো অভিজ্ঞতা একসঙ্গে সত্য হতে পারে না, তাহলে একথাই মানতে হয় যে প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। নাম্বার 3, জ্ঞান বলতে যদি প্রত্যক্ষ অনুভবকে বোঝায়, তাহলে শিক্ষাদান, আলাপ আলোচনা, বিতর্ক, প্রমাণ বা অপ্রমাণ ইত্যাদি সম্ভব হতে পারে না। সব প্রত্যক্ষই যখন সমান সত্য, কেননা প্রত্যক্ষই যদি জ্ঞান হয়, তাহলে শিক্ষার্থীর প্রত্যক্ষ শিক্ষকের প্রত্যক্ষের মতোই সত্য হতে হবে, সমান হতে হবে। সেক্ষেত্রে ছাত্রকে শিক্ষাদানের মতো শিক্ষকের জ্ঞান ভাণ্ডারে অতিরিক্ত কিছু থাকতে পারে না। তাহলে প্রোটোগোরাসের প্রতি প্লেটোর প্রশ্ন হলো, গুরু হিসাবে প্রোটোগোরাস তার ছাত্রদের শিক্ষাদান করেন কেন, এবং কেনই বা শিক্ষাদানের বিনিময়ে তিনি ছাত্রদের কাছে উচ্চ পারিশ্রমিক ধার্য করেন। একটা দেখা যায় যে আইনের কূটতর্কে প্রোটোগোরাস তার ছাত্র আয়াথলাসের কাছে পরাজিত হয়েছিলেন। তাই প্রোটোগোরাসের মতটা যদি মানতে হয়, তাহলে প্রত্যক্ষকেই সব কিছু বলতে হয়, কিন্তু সেটা তো কখনো হয় না। তেমনি আবার প্রত্যক্ষ অনুভবকে জ্ঞানরূপে গণ্য করলে আলোচনা, বিতর্ক, প্রমাণ, অপ্রমাণ সম্ভব হবে না। যেমন কোনো আলোচনা বা বিতর্ক দুইজন তার্কিক দুটো ভিন্ন মত, দুটো বিরুদ্ধ মত পোষণ করলে সেই বিতর্কের কোনো সমাধান সম্ভব হবে না।
কেননা উভয়ের অভিমতের মূলে প্রত্যক্ষ নির্ভর এবং প্রত্যক্ষই হলো জ্ঞান। দুজনে দুরকম কথা বলছে, দুজনেই প্রত্যক্ষ করেছে, তাহলে এখানেও একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। এই প্রকার দুটো বিরুদ্ধ মত একসঙ্গে সত্য হতে পারে না, আবার তাদের কোনো একটাকে মিথ্যা রূপে প্রতিপন্ন করা চলে না, কেননা প্রত্যেকটা অভিমতের মূলে প্রত্যক্ষ নির্ভর। এমন বিতর্কের বিষয়বস্তু বলেই কিছু থাকতে পারে না। কাজে প্রোটোগোরাসের অভিমত গ্রহণ করলে প্রমাণ, অপ্রমাণ ইত্যাদি এক অসম্ভব ব্যাপারে পরিণত হচ্ছে। নাম্বার 4, জ্ঞান হলো প্রত্যক্ষ অনুভব। প্রোটোগোরাসের কথা মানলে তাকে অনুসরণ করে এ কথাও বলতে হয় যে মানুষই হলো সব কিছুর পরিমাপক, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, অর্থাৎ মানুষের প্রত্যক্ষ অনুভবে বিষয় যেমন অনুভূত হয় সেটাই বিষয়ের স্বরূপ এবং আসল রূপ। এমন বললে ভ্রম প্রত্যক্ষের ব্যাখ্যা হয় না। অনেক সময় দড়ি সাপ রূপে প্রত্যক্ষিত হয়, সেক্ষেত্রে প্রোটোগোরাসকে অনুসরণ করে বলতে হয় অনুভূত সাপটাই আসল বস্তু, দড়িটা নয়। তাছাড়া মানুষই কেবল প্রত্যক্ষ করে না, অন্য পশুরও তো সেই প্রত্যক্ষ করার সামর্থ্য রয়েছে। এমন ক্ষেত্রে বলতে হবে কেবল মানুষ নয়, কিছু পশুও জাগতিক বিষয়ের পরিমাপক। জীবের প্রত্যক্ষকে জাগতিক বিষয়ের পরিমাপক বললে জীবের যদি প্রত্যক্ষকে জাগতিক বিষয়ের পরিমাপক বললে প্রত্যেকের জগৎ ভিন্ন ভিন্ন হয়। সাধারণের জগৎ বলে কিছু থাকছে না, যে যা দেখছে সেটাই তাকে সত্য বলে মনে হতে হবে। কিন্তু যেটা হচ্ছে সঠিক জ্ঞান, দেশকাল নির্বিশেষে যে জ্ঞান থাকে সেটা তো কখনো সকলের কাছে যেটা হবে সকলের কাছে সব রকম হবে না। যেটা আসল জ্ঞান, অরিজিনাল জ্ঞান, সেটা কিন্তু দেশকাল নির্বিশেষে সকলের কাছে একই রকম হবে। কিন্তু প্রোটোগোরাসের মত অনুযায়ী তো জ্ঞান বিশেষে ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। নাম্বার 5, প্রোটোগোরাসের মতবাদটা স্ববিরোধী, অর্থাৎ মতবাদটা নিজেই নিজেকে খণ্ডন করছে। প্রোটোগোরাসের অভিমত অনুসারে যা ব্যক্তি বিশেষের অভিজ্ঞতায় সত্যরূপে অনুভূত হয় তাই সত্য। এমন ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির এমন অনুভব হয় এটাই সত্য, প্রোটোগোরাসের অভিমত মিথ্যা, তাহলে প্রোটোগোরাসকে ওই ব্যক্তিকে সমর্থন জানিয়ে তাঁর মতবাদকে মিথ্যা বলতে হবে। স্পষ্টতই প্রোটোগোরাসের মতবাদটাই স্ববিরোধিতা দোষে দুষ্ট। নাম্বার 6, প্রোটোগোরাসের মতবাদটা সত্যের বিষয়গত দিকটা উপেক্ষা করে সত্যকে বিষয়গত বা পাত্রগত সত্যতায় পরিণত করে। ব্যক্তি বিশেষের প্রত্যক্ষ অনুসারে সত্যতা নির্ধারিত হয়, এর ফলে সত্য এবং মিথ্যার প্রভেদ লুপ্ত হয়ে সত্য ও মিথ্যা শব্দ দুটো অর্থহীন হয়ে পড়ে। যদি একই বিষয় একই সঙ্গে সত্য ও মিথ্যা হয়, একজনের প্রত্যক্ষে সত্য অন্যজনের প্রত্যক্ষে মিথ্যা হয়, তাহলে সত্য ও মিথ্যার মধ্যে প্রভেদ লুপ্ত হয় এবং শব্দ দুটো নেহাতি অর্থহীন শব্দে পর্যবসিত হয়। এমন ক্ষেত্রে আমি যা প্রত্যক্ষ করি সেটাই সত্য, এমন বললে সত্য শব্দটার একটা আলংকারিক মূল্য থাকলেও অর্থগত কোনো মূল্য থাকে না। নাম্বার 7, প্রত্যক্ষ অনুভব বিশুদ্ধ প্রত্যক্ষ নয়। প্রত্যক্ষ অনুভবের সঙ্গে মনন ক্রিয়া বা চিন্তা ক্রিয়া যুক্ত না হলে নির্দিষ্ট কোনো বিষয় অনুভূত হয় না। যখন প্রত্যক্ষ অনুভবের উপর নির্ভর করে বলা হয় এই ফুলটা হলো লাল, তখন এটা যে একটা ফুল তা বিশুদ্ধ প্রত্যক্ষের উপর নির্ভর করে বলা যায় না। এমন বলতে গেলে এটাকে স্বজাতীয় বস্তুর অর্থাৎ ফুল জাতীয় বস্তুর অন্তর্ভুক্ত করে এবং বিজাতীয় বস্তু যা ফুল নয় এমন বস্তু থেকে ভিন্ন করে, তবেই সেটাকে বলা চলছে। প্রথমটা হলো সদৃশ্যীকরণ বা শ্রেণীকরণ, ক্লাসিফিকেশন, আর দ্বিতীয়টা হলো পৃথকীকরণ, ডিসক্রিমিনেশন। শ্রেণীকরণ বা পৃথকীকরণ প্রত্যক্ষের ক্রিয়া নয়, তা হলো মনন ক্রিয়া বা চিন্তা ক্রিয়া। একটা থেকে আরেকটা পৃথক করতে গেলে সেখানে কিন্তু আমার বিচার বুদ্ধি করে মন দিয়ে সেটাকে ভেবে চিনতে বলতে হচ্ছে। তাহলে পৃথকীকরণ এটা কখনো আমাদের প্রত্যক্ষের মাধ্যমে সম্ভব হয় না। বিশুদ্ধ প্রত্যক্ষ এক অব্যক্ত সংবেদন জটলা, যা নির্দিষ্টভাবে ফুল অথবা বৃক্ষ অথবা নদী কোনো কিছুই নয়। প্রত্যক্ষ অনুভবের সঙ্গে মনন ক্রিয়া যুক্ত হলে তবেই তা অর্থ লাভ করে। নির্দিষ্ট কোনো কিছুতে যেমন ফুলে সেটা পরিণত হচ্ছে। ফুলের বিশেষণ লাল সম্পর্কে একই কথা প্রযোজ্য। কাজেই প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। প্রত্যক্ষের সাহায্যে আমরা যেটা দেখি সেটা কিন্তু পরিবর্তন হতে পারে, স্ববিরোধিতা হতে পারে, অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। তাই প্রোটোগোরাসের যে মত সেটা কিন্তু প্লেটো বলেছেন যে সেটা কিন্তু সবসময় মানা সম্ভব নয়, ব্যক্তি বিশেষে পরিবর্তন হয়ে যায়। আর যেটা হচ্ছে সঠিক জ্ঞান হবে
অব্যর্থ জ্ঞান হবে, সেটা কিন্তু দেশকাল নির্বিশেষে সকলের কাছে একরকম হবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।